ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার 2024-2025 পেজ নাম্বার 452 অঙ্কগুলি শুরু করব। তা দেখো এক দাগে কি আছে, এক দাগে দেখতে পাচ্ছি সঠিক উত্তর নির্বাচন করো। একের একে কি আছে দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আমাদের বের করতে হবে। তা দেখো 1 থেকে 3 লাখ পর্যন্ত অঙ্কগুলি আমাদের সমাধান করে দেখানোর দরকার নেই। আমাদের অঙ্কগুলির উত্তরের জন্য যতটুকু রাফ করা দরকার আমরা শুধু ততটুকুই করব, কেমন? তাহলে দেখো এক্ষেত্রে কত টাকা জমা রেখেছিল, 100 টাকা, অর্থাৎ পি হচ্ছে আমাদের 100। এক্ষেত্রে সময় এন সমান কত বলা আছে, 2 বছর, এবং সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ সমান বলা আছে 121। আমাদের আর এর মান কত বের করতে হবে। তো সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি এ সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো যেহেতু আমাদের এই আর এর মান বের করতে হবে, তাহলে এই অংশটা আমরা আগে রাখছি। তাহলে পির জায়গায় আমরা 100 বসিয়ে দিলাম ইন্টু 1 প্লাস আর এর মান আমরা বের করব বাই 100, এনের জায়গায় 2 আছে, সমান এ সমূল চক্রবৃদ্ধি কত, 121। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1 প্লাস আর বাই 100, এর পাওয়ার হচ্ছে 2, এদিকে 121 বাই 100। তাহলে এখান থেকে দেখো আমরা যদি স্কোয়ার তুলে দিই তাহলে আমরা পাবো 1 প্লাস আর বাই 100। আর এদিকে কি হবে, এদিকের বর্গমূল করতে হবে। তাহলে 121-এর বর্গমূল 11 পাবো এবং 100-এর বর্গমূল আমরা 10 পাবো, বা আর বাই 100 সমান কি হবে 11 বাই 10, এক ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বা এখান থেকে আমরা পাবো আর বাই 100 সমান। তা দেখো 11-10 থেকে 1 বিয়োগ করলে আমরা 1-এর 10 পাবো। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, অতএব আর সমান আমরা পাবো 100 বাই 10। 100কে 10 দিয়ে ভাগ করলে আর এর মান আমাদের 10 বের হলো। তাহলে দেখো এখানে 10% কোন অপশানে আছে, আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। তাহলে অপশান এ 10%, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার দুইয়েরটা লক্ষ্য করো, দুইয়েরটা কি আছে দেখো, দুইয়েরটা দেখতে পাচ্ছি যে 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হয়, তবে কে এর মান কি হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো যেহেতু এই সমীকরণের একটি বীজ 2/3, তাহলে এই এক্সের জায়গায় যদি আমরা 2/3 বসাই তাহলে এই সমীকরণটিকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সের জায়গায় 2/3 বসিয়ে দিচ্ছি, 2/3² প্লাস কে ইন্টু এক্সের জায়গায় 2/3 বসিয়ে দিলাম মাইনাস 3 সমান 0। এবার এটা সমাধান করলে আমরা কে এর মান পেয়ে যাব। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা স্কোয়ার করলে এখানে 4 আর দিকে 9 পাচ্ছি, যোগ 2k বাই 3 মাইনাস 3 সমান 0। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা যেহেতু কে এর মান বের করব, 2k বাই 3কে রেখে দিচ্ছি এবং বাদ বাকি সবগুলোকে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি। 3 ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এদিকে 4 7 28 আর নিচে 9, এটা মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2k বাই 3 সমান লসাগু 9 হবে, তাহলে 3 নং 27 বিয়োগ 28। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2k বাই 3 সমান মাইনাস 1/9। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করে দেওয়া। তাহলে এখান থেকে আমরা পাবো বা কে সমান মাইনাস 1/9 ইন্টু উপরে 3 চলে যাবে, নিচে 2। এবার কাটাকাটি করলে কি হচ্ছে 3 থেকে 9, অতএব কে এর মান কি বের হলো আমাদের, মাইনাস অফ 1/6। ঠিক আছে, এটি আমাদের কে এর মান বের হলো। তাহলে এটি কোন অপশানে আছে, এটি দেখো অপশান সিতে আছে, অতএব আমাদের সঠিক উত্তর হবে অপশান সি মাইনাস 1/6। 3 দাগেরটা লক্ষ্য করো, 3 দাগে কি আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি যে একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ পি এ বি সমান 30 ডিগ্রি হলে কোণ পি বি এর মান কত হবে আমাদের বের করতে হবে। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য আমরা এখানে চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। প্রথমে এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের ব্যাস হচ্ছে এবি এবং বৃত্তের উপর কোন অবস্থিত একটি বিন্দু আমরা পি ধরছি। তারপরে দেখো কি বলা আছে, পি এ বি
অর্থাৎ যে এই কোণটা 30 ডিগ্রি বলা আছে। আমাদের পিবিএ অর্থাৎ এই কোণের মান কত বের করতে হবে। তা দেখো, যেহেতু এবি হচ্ছে ব্যাস, তাহলে এক্ষেত্রে এ পিবি এই যে কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এটি সবসময় কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি। অতএব 180 থেকে এই দুটি কোণের সমষ্টি যদি আমরা বাদ দিই, অর্থাৎ 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তাহলে আমরা অবশিষ্ট কোণ অর্থাৎ পিবিএ এই কোণের মান পেয়ে যাব। সেটি কত পাবো? দেখো, 180 বিয়োগ 120 অর্থাৎ আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি এটি কোন অপশানে আছে? এটি দেখো অপশান বিতে আছে। অতএব আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, 60 ডিগ্রি। কেমন? এবার চারেরটা লক্ষ্য করো। চারেরটায় কি আছে? চারেরটায় দেখতে পাচ্ছি 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান কি আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি cos 3 থিটা সমান 1/2 বা cos 3 থিটা সমান cos কত ডিগ্রির মান হাফ? আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এই হাফের জায়গায় আমরা cos 60 ডিগ্রি বসিয়ে দিলাম এবং উভয় পক্ষ থেকে আমরা যদি cosকে আউট করে দিই, অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে 3 থিটা সমান 60 ডিগ্রি। অতএব থিটা সমান কী হবে? এই 60কে 3 দিয়ে ভাগ করতে হবে, অথবা আমরা 20 ডিগ্রি পাবো। তাহলে দেখো, এই 20 ডিগ্রি এটি কোন অপশানে আছে? এটি আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আছে। অতএব অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার তারপরটা দেখো, তারপরটা কি আছে? 5 দাগে দেখতে পাচ্ছি 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে আমাদের বের করতে হবে। তা আমরা জানি, যদি অর্ধগোলকের ব্যাসার্ধ r একক হয় তবে সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই r স্কয়ার হয়, তাই না? অর্ধগোলকটা কেমন হয়? এইরকম হয়। সেক্ষেত্রে এই ভূমি এই অংশটুকুর ব্যাসার্ধ যদি r একক হয় তবে এর ক্ষেত্রফল হয় পাই r স্কয়ার। আর আমরা যদি গোলকটা পূর্ণ অবস্থায় থাকে তখন সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার হয়। যেহেতু গোলকটা অর্ধগোলক, তাহলে এই বক্র অংশটুকুর ক্ষেত্রফল হবে 2 পাই r স্কয়ার। তাহলে এই 2 পাই r স্কয়ার আর পাই স্কয়ার যোগ করলে আমরা 3 পাই r স্কয়ার পাবো। তাহলে সেটি আমরা এখানে লিখেছি। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিচ্ছি। 3 পাই ইন্টু আর এর জায়গায় আমরা 7 বসিয়ে দিলাম। তাহলে 7 স্কয়ার অর্থাৎ 3 পাই ইন্টু 7কে স্কয়ার করলে আমরা 49 পাবো। এবং 49কে 3 দিয়ে গুণ করলে 3 নং 27 7 হাতে 2, 3 4 12 2 14 অর্থাৎ 147 পাই। তাহলে দেখো, এই 147 পাই এই অপশানটি কোনটিতে আছে? আমরা দেখতে পাচ্ছি এটি অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ছয়টা লক্ষ্য করো। ছয়টায় কি আছে দেখো, ছয়টায় দেখতে পাচ্ছি যে 20 24 25 26 27 28 29 30 তথ্যের 27 না থাকলে মধ্যমা হ্রাস পাবে কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথম অবস্থায় কত আছে মধ্যমা সেটা আমরা বের করে নিই। 24 25 26 27 28 29 30। তাহলে মধ্যমা বের করতে গেলে এই রাশি তথ্যকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এবার দেখি এখানে কটি তথ্য আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে মধ্যমা বের করতে গেলে এদিক থেকে 3টে এবং এদিক থেকে 3টে বাদ দিয়ে মাঝের যে দুটো পাবো সেই দুটোর গড় আমাদের মধ্যমা হবে। তাহলে দেখো, 26 যোগ 27 এই দুটি সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো 26.5 অর্থাৎ মধ্যমা আমরা কত পেলাম? 26.5 পেলাম। এবার বলছে এই 27 যদি না থাকে, অর্থাৎ 27 বাদ দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে মধ্যের যে পদটি আছে মধ্যমা কত আছে? সেক্ষেত্রে আমরা মধ্যমা পাবো 26। তাহলে দেখো, আগে ছিল 26.5, এখন পেলাম 26। তাহলে কত হ্রাস পেল? আমরা 0.5 বা 0.5 পেলাম। তো এই 0.5 এটি কোন অপশানে আছে? এটি দেখো অপশান সিতে আছে। অতএব আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 0.5। এবার 2 দাগেরগুলো লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো, 2 দাগে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ করো। 2-এর এতে দেখো কি আছে, যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কী হবে আমাদের বের করতে হবে। তার মানে মূলধন পি সমান আমরা এক্স ধরে নিলাম। এই মূলধনটা দ্বিগুণ হচ্ছে অর্থাৎ 2x হচ্ছে। সেটি কিভাবে সম্ভব?
এটার সাথে সুদ যুক্ত হয়ে তো হয়েছে, তাহলে সুদ কত হলো, এটার থেকে আসলটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা সুদ আই সমান পেয়ে যাব, সেটি সমান আমরা এক্স পেলাম। এক্ষেত্রে সময় কত, টি সমান 10 বছর আছে। আমাদের সুদের হার অর্থাৎ এই আর এর মানটা বের করতে হবে। তা আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। তাহলে দেখো সুদের জায়গায় আমরা এক্স বসিয়ে দিলাম, আসলের জায়গায় আমরা এক্স বসিয়ে দিলাম, টাইম সুদের হার আমরা বের করব এবং টাইমের জায়গায় 10 বসিয়ে দিলাম, বাই কত 100। তাহলে দেখো এখান থেকে আর সমান আমরা কি পাবো, আমরা কোনাকুনি গুণ করে দিলে 100 গুণ এক্স, আর নিচে কি চলে যাবে, নিচে চলে যাবে দেখো এক্স গুণ 10। এক্স এক্স কেটে গেল, 10 দিয়ে 100কে কাটলে 10 হলো। অতএব সুদের হার আমাদের কত বের হলো, আমাদের 10 বের হলো। ঠিক আছে, তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো, শূন্যস্থানে আমরা 10% বসিয়ে দেবো। কেমন, তারপরে দেখো বি দাগেরটা কি আছে, বি দাগেরটাই দেখতে পাচ্ছি যে যদি এ ইস টু বি সমান 4:5 এবং বি ইস টু সি সমান 6:7 হয়, তবে এ ইস টু সি এর মান কী হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে এ ইস টু বি সমান 4:5 আছে, এটিকে আমরা এ বাই বি অর্থাৎ 4/5 পাবো। আর এক্ষেত্রে দেখো বি বাই সি সমান 6/7 পাবো। এবার যদি আমরা এই দুটোকে গুণ করে দিই তাহলে কি হচ্ছে, এ বাই বি গুণ বি বাই সি সমান 4/5 গুণ 6/7। ঠিক আছে, বি বি কেটে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এ বাই সি সমান 4×6 24 আর নিচে 5×7 35। অতএব এ ইস টু বি সমান এই এ ইস টু সি সমান আমরা পেলাম 24:35। তাহলে শূন্যস্থানে আমরা 24:35 বসিয়ে দেব। এবার সি এরটা লক্ষ্য করো, সি এরটায় কী আছে দেখো, সি এরটায় দেখতে পাচ্ছি যে এবিসিডি একটি আয়তকার চিত্রে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবি সমান 12 সেমি, এও সমান 6.5 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটি করার জন্য আমরা প্রথমে চিত্রটা এখানে অঙ্কন করে নিচ্ছি। এটি ধরি এবিসিডি আয়তক্ষেত্র, যেখানে কি বলা আছে যে এই এসি কর্ণ এবং এই বিডি কর্ণ পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে। এক্ষেত্রে এবি হচ্ছে 12 সেমি এবং এও হচ্ছে 6.5 সেমি। তা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই ও বিন্দুতে এসি কর্ণ সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে এ ও যা মান হবে ওসিরও মানও তাই হবে, অর্থাৎ এক্ষেত্রে এটাও আমরা 6.5 পাবো। তাহলে টোটাল এসি কত হচ্ছে, টোটাল এসির মান হচ্ছে আমাদের 13 সেমি। এক্ষেত্রে দেখো এবির মান বলা আছে 12 সেমি এবং আমাদের বিসির মানটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে সহজেই আমরা লম্বটা বের করতে পারবো। অতএব সেক্ষেত্রে বিসি সমান কি হবে, বিসি হবে অতিভুজ স্কয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ। তাহলে 13 স্কয়ার বিয়োগ ভূমির স্কয়ার, ভূমি হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার। এটা করলে আমরা পাবো 13কে স্কয়ার করলে 169, 12কে স্কয়ার করলে 144, বিয়োগ করলে আমরা 25 পাবো এবং 25কে রুট করলে আমরা 5 পাবো। অর্থাৎ এই বিসি সমান আমাদের কত বের হবে, 5 বের হবে। তাহলে শূন্যস্থানে আমাদের 5 বসাতে হবে। এবার ডিএরটা দেখো, ডিএরটায় কি আছে, ডিএরটায় আমরা দেখতে পাচ্ছি যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কী হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটিকে আমরা স্কয়ার করে দিলে কি পাচ্ছি, আমরা পাবো কস স্কয়ার থিটা এর হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা এর হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে আমরা ভাঙাতে পারি। সেটি সমান আমরা জানি এ প্লাস বি, অর্থাৎ কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা।
ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাঙানো হয়ে গেল। এবার দেখো এক্ষেত্রে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান আমরা 1 জানি, এবং কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এটার মান হাফ বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা হাফ বসিয়ে দিলাম, একের সাথে হাফ গুণ করলে হাফ হবে আমাদের উত্তর, অর্থাৎ শূন্যস্থানে আমাদের হাফ বসাতে হবে। ইদাগেরটা দেখো, ইদাগে কি আছে, ইদাগে দেখতে পাচ্ছি যে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি। তা আমরা জানি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি, তাহলে শূন্যস্থানে আমাদের 4 বসিয়ে দিতে হবে। এবং এফ দাগেরটা কী আছে দেখো, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠক তথ্য বলা হয়। দুটি যদি থাকে সংখ্যাগুরু মান তবে তাদের দ্বিভূইষ্ঠক তথ্য বলা হয়, অর্থাৎ শূন্যস্থানে আমাদের এই দ্বি কথাটা লিখে দিতে হবে। এবার 3 দাগেরগুলো লক্ষ্য করো, 3 দাগে কী আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি সত্য বা মিথ্যা লেখো। 3-এর 1-এ আছে যে শাহানা 500 টাকা 9 মাসের জন্য ও সাদিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত 3:2 হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিশ্র অংশীদারি কারবার, অর্থাৎ মূলধন বিভিন্ন সময় খেটেছে, তাহলে একটি নির্দিষ্ট সময় সাপেক্ষে আমাদের মূলধন বের করে নিতে হবে, সেটি আমরা 1 মাসের সাপেক্ষে বের করে নিই। সেক্ষেত্রে কী করব, আমরা এই মূলধনকে মাসের সংখ্যা 9 দিয়ে গুণ করব। এবং দেখো এক্ষেত্রে মূলধন ছিল 600 এবং সাদিয়ার টাকাটা কেটেছে 5 মাস, তাহলে কি 5 দিয়ে গুণ করব। অতএব এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 নং 45, 4500 ইস টু 5 6 30, 3000। এবার যদি আমরা 1500 দিয়ে ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে আমরা পাবো 3:2। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে লাভ্যাংশের অনুপাত 3:2 বলা আছে, সেটি সঠিক, কেননা আমরা জানি যে মূলধনের অনুপাতে লাভ্যাংশে বর্ণিত হয়। অতএব এই বিবৃতিটি কী হবে, বিবৃতিটি সত্য। 2 দাগেটা দেখো, 2 দাগে আছে যে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স এবং জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই হয়, তবে ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই বা এক্স স্কোয়ার সমান এ ওয়াই জেড, যেক্ষেত্রে এ হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেখো ওয়াই স্কোয়ার সমান বি জেড এক্স, এক্ষেত্রে বি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এবং জেড স্কোয়ার সমান সি এক্স ওয়াই, সি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এই তিনটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে এপাশে আমরা কী পাচ্ছি দেখো, এপাশে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এদিকে আমরা পাচ্ছি এ ওয়াই জেড ইন্টু বি জেড এক্স ইন্টু সি এক্স ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ বি সি, এবং দেখো এক্ষেত্রে দুটো এক্স পাচ্ছি অর্থাৎ এক্স স্কোয়ার, দুটো ওয়াই পাচ্ছি অর্থাৎ ওয়াই স্কোয়ার, দুটো জেড পাচ্ছি অর্থাৎ জেড স্কোয়ার। কেমন? এবার দেখো উভয় পক্ষ থেকে এক্স ওয়াই জেড স্কোয়ারকে কেটে দিতে পারি, অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি সি সমান 1। তাহলে যে বিবৃতিটি দেওয়া আছে সেই বিবৃতিটি কি, বিবৃতিটি হচ্ছে সত্য। এবার 3 দাগেটা দেখো, 3 দাগে কি আছে, 3 দাগে দেখতে পাচ্ছি যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি বৃত্ত দুটির সংযোগকারী রেখাংশের উপর অবস্থিত হবে না। তাহলে এক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। দেখো এক্ষেত্রে যদি দুটো বৃত্ত এরকম করে পরস্পরকে স্পর্শ করে সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্র সংযোগ সরলরেখার উপরই কিন্তু এই স্পর্শ বিন্দুটি অবস্থিত হবে। অতএব এক্ষেত্রে যে বিবৃতিটি আছে সেই বিবৃতিটি কি, বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 4 দাগেরটা দেখো, 4 দাগে কি আছে, একটি লম্ব চোঙাকৃতি জারের ব্যাসার্ধ আর সেমি এবং উচ্চতা এইচ সেমি, জারের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো এক্ষেত্রে জলের ব্যাসার্ধ জারের ব্যাসার্ধের সমান অর্থাৎ আর হবে, কিন্তু উচ্চতা কি হবে, যেহেতু অর্ধেক জলপূর্ণ আছে এর উচ্চতা হবে জারের উচ্চতার অর্ধেক। তাহলে জলের আয়তন কি হবে, জলের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ, এইচের জায়গায় আমরা h/2 বসিয়ে দেবো। অতএব আমরা কি পেলাম, আমরা পেলাম পাই আর স্কয়ার h/2, এটি হচ্ছে জলের আয়তন, কিন্তু এখানে কি বলা আছে, পাই আর স্কয়ার এইচ বলা আছে, অতএব এই বিবৃতিটি কি মিথ্যা। 5 দাগেরটা দেখো, 5 দাগে কি আছে, 5 দাগে দেখতে পাচ্ছি 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই পাই। আমরা কি জানি, আমরা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, অর্থাৎ সেক্ষেত্রে 2 সমকোণ। তাহলে 1 রেডিয়ান সমান কি হবে,
এই দুই সমকোণকে আমাদের পাই দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কিন্তু অপশানে এখানে কি আছে, এখানে বলা আছে 4 সমকোণ বাই পাই, অর্থাৎ যে বিবৃতিটি আছে বিবৃতিটি কি হবে, বিবৃতিটি হচ্ছে মিথ্যা। তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে, 6 দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে মধ্যগামিতার মাপক দুটি, কিন্তু আমরা জানি মধ্যগামিতার মাপক হচ্ছে 3টি, 2টি নয়। কিন্তু সেই 3টি কি কি, 3টি হচ্ছে গড়, মধ্যমা এবং তৃতীয়টি হচ্ছে সংখ্যা গুরুমান। এই 3টির সাহায্যে আমরা মধ্যগামিতা মেপে থাকি, কিন্তু এখানে 2টি বলা আছে, অতএব যে বিবৃতিটি আছে সেই বিবৃতিটি কি হবে, মিথ্যা হবে। তোমাদের উত্তরে কিন্তু সত্য দেওয়া আছে। এবার চারেরগুলো দেখো, চারে কি আছে, চারে দেখতে পাচ্ছি যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1-এ আছে, এবার এই 4 দাগের থেকে অঙ্কগুলি কিন্তু আমাদের লিখে লিখে করতে হবে, তা তোমরা পরীক্ষার সময় অবশ্যই লিখে করবে। আমি অঙ্কগুলি আর এখানে লিখে দেখাচ্ছি না, কিন্তু তোমরা যখন করবে অবশ্যই লিখে করবে। কেমন, তা দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 30 মিটার হলে 2 বছর পর তার উচ্চতা কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো, 2 বছর পর উচ্চতা হবে, তাহলে এটি সমহার বৃদ্ধির অঙ্ক, অর্থাৎ সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় উচ্চতা কত আছে, 30 আছে, 30 ইন্টু 1 প্লাস আর হচ্ছে বৃদ্ধির হার কত আছে 20%, তাহলে 20/100 টু দি পাওয়ার n, এর জায়গায় কত আছে 2 বছর, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, এত কি, এত মিটার। ঠিক আছে, তাহলে এটা এবার ক্যালকুলেশন করতে হবে। তা দেখো, 20 দিয়ে 100কে কাটলে এখানে আমরা 5 পাচ্ছি, উপরে 1 পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 30 ইন্টু 1-এর সাথে 1-এর 5 যোগ করলে আমরা 6-এর 5 পাবো এবং তার স্কোয়ার, এত মিটার। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 30 ইন্টু, যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে আমরা দুবার লিখছি, 6-এর 5 গুণ 6-এর 5, এত মিটার। এবার আমাদের কাটাকাটি করতে হবে, তাহলে দেখো 5 দিয়ে কাটলে এখানে আমরা কত পাচ্ছি, 5 6 30। ঠিক আছে, এবার 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ 3টে 6 গুণ করলে আমরা কত পাবো, আমরা 216 পাবো। ঠিক আছে, 6-এর কিউ করলে 216 হয়, তাকে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, এত মিটার আমরা পাচ্ছি। দেখো, 216কে 5 দিয়ে ভাগ করলে প্রথমে যাবে 4 বার, 4 5 20, 16 থাকছে, 3 5 15, 1 থাকছে, দশমিক দিয়ে 0 নিলাম, 10 হলো, 5 দুগুণি 10, অর্থাৎ 43.2 মিটার হচ্ছে গাছটির উচ্চতা হবে। কেমন, 2-একটা দেখো, 2-একটা কি আছে, 2-একটায় দেখতে পাচ্ছি যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রে দেখো, সুদের পরিমাণ মাসে দেওয়া আছে, এখানে সুদের হার আবার বছরে দেওয়া আছে, তাহলে আমাদের যে কোনো একটিতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা সুদটা বছরে নিয়ে আসি, তাহলে মাসিক সুদ দেখো, তার মানে কি 1 মাসে। ঠিক আছে, 1 মাসে সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 12 মাসে অর্থাৎ বছরে সুদ, ঠিক আছে, 12 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 1 বছর সমান 12 মাসের সুদ হচ্ছে 12 টাকা। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা আই সমান কি জানি, আমরা জানি PRT/100। এবার আমরা এই জায়গায় মানগুলি বসিয়ে দেব, তোমরা কিন্তু অঙ্কগুলি লিখে করবে। কেমন, এক্ষেত্রে সুদ কত, 12 হয়েছে, বসিয়ে দিলাম। পি হচ্ছে আমাদের বের করতে হবে, রেখে দিলাম। সুদের হার আর কত, 5%, সময় এদিকে দেখো 1 বছর, তাহলে 1 বসিয়ে দিলাম বাই 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, বা পি সমান কী হবে, দেখো কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 12 গুণ 100, আর নিচে কত, নিচে 5 চলে আসবে। এইবার এখান থেকে 5 দিয়ে 100কে কাটলে 5 20 100, 20 দিয়ে 12কে গুণ করলে 12 দুগুণে 24, অর্থাৎ 240 টাকা হচ্ছে আমাদের মূলধন। এবার 4-এর 3-একটা লক্ষ্য করো, 4-এর 3-এ কী আছে দেখো, 4-এর 3-এ দেখতে পাচ্ছি যে 5x² + 13x + k
সমান শূন্য এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্যক হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণের একটি বীজ যদি আলফা হয় আরেকটি বীজ কী হবে এর অনন্যক, অর্থাৎ আমরা পাবো 1/α। এবং এই বীজ দুটির গুণফল কি হবে? এই বীজ দুটির গুণফল সমান আমরা জানি ধ্রুবক পদ অর্থাৎ k/x² সহগ। এক্ষেত্রে x² সহগ কত আছে? 5 আছে। তাহলে দেখো এক্ষেত্রে আলফা আলফা কেটে গেল, অতএব আমরা পাচ্ছি 1 সমান k/5। এবার যদি এখান থেকে কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা k সমান কত পাবো? k সমান আমরা 5 পাবো। তা তোমরা অঙ্কগুলি করার সময় অবশ্যই লিখে করবে। যেমন ধরি এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা, অতএব অপর বীজটি হবে 1/α। তাহলে বীজ দুটির গুণফল হবে আলফা ইন্টু 1/α। এভাবে পরপর স্টেপ বাই স্টেপ লিখে করবে, কেমন? তারপরটা দেখো, 4 দাগে কি আছে? 4 দাগে দেখতে পাচ্ছি 5/√2 প্লাস √3 মাইনাস 1/√2 মাইনাস √3। ঠিক আছে, এই সরল করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করছি, আমরা এই নিচের হরগুলির লসাগু করে দিচ্ছি। তাহলে লসাগু আমরা কি পাবো? আমরা পাবো √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 পাবো। এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 মধ্যে √2 প্লাস √3 কবার যাবে? √2 মাইনাস √3 বার। তাহলে এটিকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 5 ইন্টু √2 মাইনাস √3, বিয়োগ আছে বসিয়ে দিলাম। এইবার এটার মধ্যে √2 মাইনাস √3 কবার যাবে? √2 প্লাস √3 বার। তাহলে এই ক্ষেত্রে সেইটাকে 1 দিয়ে গুণ করে দিতে হচ্ছে। তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ √2 প্লাস √3 পেয়ে যাব। এবার এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমরা a বলতে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে করতে পারি। a বলতে √2 এবং b বলতে √3। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো √2 কে স্কয়ার করলে আমরা 2 পাবো এবং √3 কে স্কয়ার করলে আমরা 3 পাবো। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5√2 মাইনাস 5√3 মাইনাস √2 প্লাসে মাইনাসে মাইনাস √3। ঠিক আছে, তাহলে নিচে আমরা পাচ্ছি -1 আর উপরে কি হচ্ছে দেখো, এখানে 5টা √3 থেকে একটি √2 বাদ গেলে আমরা পাবো 4√2। আর এই ক্ষেত্রে 5√3 আছে, এখানে -√3 আছে, অর্থাৎ আমরা পাচ্ছি -6√3। এবার এই প্রতিটিকে আমাদের -1 দিয়ে ভাগ দিতে হচ্ছে। তাহলে -1 দিয়ে যদি আমরা ভাগ দিই প্রতিটি চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই যে -√3 আছে এটি প্লাস পাবো। তাহলে এটিকে আমরা প্রথমে রাখছি, অর্থাৎ 6√3 এবং 4√2 কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা -4√2কে পরে রাখছি। ঠিক আছে, এই আমাদের উত্তর হয়ে যাবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার তার পরেরটা লক্ষ্য করো, দেখো 5 দাগে কি আছে? 5-এ দেখতে পাচ্ছি যে অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ AOB সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটি করার সুবিধার জন্য এক্ষেত্রে প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। এটি হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। এক্ষেত্রে ধরি এটি হচ্ছে AB জ্যা এবং এটি হচ্ছে সিডি জ্যা। এক্ষেত্রে দেখো যে A ও B, ঠিক আছে, এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। আমাদের এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, তা দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে? দেওয়া আছে কি AB এবং এই সিডি জ্যায়ের দৈর্ঘ্য সমান, সেটি কত? সেটি হচ্ছে 6 সেমি। এবার লক্ষ্য করো A ও B এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ A ও B এর আমরা OA সমান OB পাচ্ছি। কেন সমান? কেননা এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য সমান। যেহেতু দেখো এই বাহু দুটি সমান হয়েছে তাহলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি কোণ OAB সমান কোণ OBA। ঠিক আছে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। এবার দেখো তাহলে এই কোণগুলির মান কত হবে? ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। কেমন? তার থেকে এই কোণটা অর্থাৎ 60 ডিগ্রি বাদ দেব এবং বাদ দিয়ে আমরা যে মানটা পাবো সেই মানটাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ এটিকে আমাদের
2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি এই কোণগুলির মান হচ্ছে 60 ডিগ্রি করে। ঠিক আছে, অর্থাৎ এই যে ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের প্রতিটি কোণই 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ ও বি সমান কোণ ও এ বি সমান কোণ ও বি এ। তা যেহেতু ত্রিভুজের 3টি কোণই সমান, তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ। অতএব এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো ও এ সমান এ বি সমান ও বি। ঠিক আছে, তা দেখো এক্ষেত্রে অঙ্কে আগেই বলা ছিল যে এ বি আর সিডি সমান, সেটির মান কত, 6 সেমি ছিল। তাহলে এই ক্ষেত্রে এ বি সমান আমরা কি বসাতে পারি, অতএব 6 সেমি। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6-এরটা লক্ষ্য করো, দেখো 6-এরটায় কি আছে। 6-এরটায় দেখতে পাচ্ছি যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ এ ই বি সমান 110 ডিগ্রি, কোণ সিবিই সমান 30 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কী হবে আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। তো দেখো আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এখানে কি বলা আছে, এ ই বি অর্থাৎ এই কোণটা বলা আছে 110 ডিগ্রি, এবং সিবিই অর্থাৎ এই কোণটা বলা আছে 30 ডিগ্রি। আমাদের কোণ এডিবি অর্থাৎ এই কোণের মানটা বের করতে হবে। কেমন, তাহলে দেখো এক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি এই বিডি বাহুতে, এই বিন্দুতে বিডি বাহুর এইটা একটা সরল কোণ, অর্থাৎ এই কোণটার মান বিইডি, এই টোটাল কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে এইবি এই কোণটা বাদ দিলে এই বাদ বাকি এই কোণটার মান আমরা পেয়ে যাব। অতএব এখান থেকে আমরা সহজে পাচ্ছি, দেখো কোণ এইডি সমান কি হবে, সরল কোণ 180 ডিগ্রি থেকে 100, এই যে এ ই বি যে কোণটা আছে সেটি বাদ দেব, অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি, আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা। ঠিক আছে, এই কোণটা 70 ডিগ্রি। আবার লক্ষ্য করো এক্ষেত্রে এই সিডি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি, একটা হচ্ছে সিবিডি এই কোণ, ঠিক আছে এই কোণ, এবং আরেকটা কোণ কি সিএডি অর্থাৎ এই কোণ। তা আমরা জানি একই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণের মানই সমান, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কোণ সিএডি অর্থাৎ এই কোণ সমান কোণ সিবিডি। ঠিক আছে, এই কোণ, এবং এই কোণের মান কত, 30 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটার মানও আমরা 30 ডিগ্রি পেলাম। এবার লক্ষ্য করো এই যে ত্রিভুজ আমরা পেলাম এডিই, এই ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি পেয়ে গেছি, এই কোণটা 70 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে স্বাভাবিকভাবে এই কোণটা আমরা বের করতে পারবো, কেননা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে কোণ এডিই সমান কি হবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 থেকে আমাদের এই দুটি কোণের সমষ্টি বাদ দেব। অতএব সেক্ষেত্রে আমরা পাবো, দেখো 70 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান কত ডিগ্রি হবে, 70 আর 30 যোগ করলে 100, 180 থেকে 100 বাদ দিলে আমরা 80 ডিগ্রি পাবো এই কোণটার মান। কেমন, এবার 7-এরটা লক্ষ্য করো, 7-এরটায় কী আছে দেখো, 7-এরটায় দেখতে পাচ্ছি যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে অঙ্কটি করার সুবিধার জন্য আমরা এখানে প্রথমে চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম এবং 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটি বৃত্ত অঙ্কন করলাম, এবং বৃত্ত দুটির কেন্দ্র আমরা এবি ধরলাম। এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13 সেমি, অর্থাৎ এবির দৈর্ঘ্য আমরা 13 সেমি পেলাম। এবার এই বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শকটা ধরি সিডি। এই সিডির দৈর্ঘ্যই আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো এই স্পর্শ বিন্দুতে কেন্দ্রগামী ব্যাসার্ধ লম্বভাবে অবস্থিত হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা এই কোণটা কত পাবো, এই কোণটা সমকোণ পাবো, এবং এই কোণটাও আমরা সমকোণ পাবো, অর্থাৎ বিসি আর এডি কিন্তু পরস্পরের সমান্তরাল। ঠিক একইভাবে এই সি বিন্দু দিয়ে এবি সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম, যেটি এডিকে ধরি ই বিন্দুতে ছেদ করেছে।
তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, যেহেতু বিসি আর এডি পরস্পর সমান্তরাল, অতএব এবির দৈর্ঘ্য আর এদিকে সি এর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে সিই যা হবে এবির দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি সি হচ্ছে 13 সেমি। কেমন? আবার দেখো এদিকে বিসি কত ছিল, বিসি 3 সেমি ছিল, আর এদিকে এইও কত হবে, এইও 3 সেমি হবে। যেহেতু এদিকে আমরা এবি আর সিই পরস্পর সমান্তরাল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই সমান বিসি সমান 3 সেমি। কেন? যেহেতু এবি সমান্তরাল সিই। এবার আমাদের কাজ কি, এই ডিইটা বের করে নেওয়া। তাহলে দেখো এই ডিই সমান আমরা কি পাচ্ছি, ডিই সমান পাচ্ছি এই এডির দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্য বাদ দিলেই, আর এডি হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ যেটা আমরা 8 সেমি ধরেছি, অর্থাৎ এই 8-এর থেকে 3 সেমি বাদ দিলে আমরা ডিই সমান 5 সেমি পেলাম। তাহলে এইটুকু আমরা কত পেলাম, এইটুকু আমরা 5 সেমি পেলাম। তাহলে দেখো এক্ষেত্রে সিডিই এই যে আমরা ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের এই ডি কোণটা হচ্ছে সমকোণ এবং সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ সি হচ্ছে এই ক্ষেত্রে অতিভুজ। আমাদের সিডির মানটা বের করতে হবে। তাহলে দেখো সিডি সমান কি হবে, সিডি সমান হবে √ওভার অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। অতিভুজ হচ্ছে ওইখানে সিই, এটা স্কোয়ার বিয়োগ লম্ব হচ্ছে ডিই। কেমন? তোমরা কিন্তু অঙ্কগুলি করার সময় অবশ্যই লিখে লিখে করবে। তাহলে দেখো এক্ষেত্রে সি দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, সি দৈর্ঘ্য আমরা 13 সেমি পেয়েছি, তাহলে 13-এর স্কোয়ার বিয়োগ এক্ষেত্রে আমরা 5 পেয়েছি, 5-এর স্কোয়ার, তাহলে 13কে স্কোয়ার করলে 169, 5কে স্কোয়ার করলে আমরা 25 পাবো, 169 থেকে 25 বিয়োগ করলে 144 হবে, 144-এর বর্গমূল আমরা 12 পাবো, অর্থাৎ এক্ষেত্রে সিডির দৈর্ঘ্য আমরা 12 পেলাম। তাহলে তোমরা উত্তর লিখে নেবে যে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 8-এরটা লক্ষ্য করো। দেখো 8-এরটায় কি আছে, 8-এরটায় দেখতে পাচ্ছি যে 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা সমান 7/3। ঠিক আছে, এখান থেকে আমাদের কস থিটার মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কোনাকুনি গুণ করে দিই। তাহলে দেখো এই গুণটা করলে আমরা 5×7 35 পাচ্ছি, আর এই গুণটা করলে 15 পাচ্ছি। তার জন্য আমরা এই গুণটা আগে করছি। তাহলে আমরা পাচ্ছি 35 cot থিটা মাইনাস 7 কোসেক থিটা সমান 3×5 15 cot থিটা প্লাস 3 কোসেক থিটা। এবার আমরা কট থিটাগুলোকে বাঁ দিকে রাখছি এবং কোসেক থিটাগুলোকে ডান দিকে রাখছি। তাহলে এক্ষেত্রে কি ছিল, 35 cot থিটা ছিল এবং 15 cot থিটা এক পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ 15 cot থিটা পাবো, এবং ওপাশে 3 কোসেক থিটা ছিল, 7 কোসেক থিটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 7 কোসেক থিটা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা পাচ্ছি 20 cot থিটা সমান 10 কোসেক থিটা। কেমন? তাহলে এখান থেকে আমরা দেখো cot থিটা কোসেক থিটা এপাশে আসলে নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে, বাই কোসেক থিটা সমান ওপাশে 10 ছিল বসিয়ে দিলাম এবং এই 20কে এপাশে নিয়ে গেলে নিচে ভাগ হয়ে গেল। এইবার এখান থেকে দেখো আমরা cot থিটাকে কি লিখতে পারি, cot থিটা সমান আমরা জানি cos থিটা বাই সাইন থিটা। ঠিক একইভাবে দেখো কোসেক থিটা কি 1/sin থিটা, আর যেহেতু এটা ভাগ অবস্থায় ছিল এবার আমরা গুণ করলে দিলে সেটা উল্টে যাবে, অর্থাৎ উপরে সাইন থিটা চলে যাবে। কেমন? নিচে 1 পাবো। এটি সমান এখানে কাটাকাটি করলে আমরা 1-এর 2 পাচ্ছি। দেখো সাইন থিটা কেটে গেল, অতএব cos থিটা সমান আমরা কত পেলাম, হাফ পেলাম। এবার 9-টা লক্ষ্য করো, 9-টায় কি আছে দেখো, 9-টায় দেখতে পাচ্ছি যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1। এখান থেকে আমাদের বলা আছে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি tan 4 থিটা সমান
tan 6 থিটাকে ওপাশে নিয়ে গেলে 1/tan 6 থিটা পাবো। এখান থেকে আমরা পাচ্ছি দেখো tan 4 থিটা সমান 1/tan থিটা সমান আমরা কি জানি cot থিটা, অতএব আমরা cot 6 থিটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা tan 4 থিটা সমান দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ থিটার জায়গায় এখানে কি 6 থিটা আছে, এটা সমান কি হবে cot 6 থিটা হবে, এটা আমরা দেখেছিলাম। এবার উভয় পক্ষ থেকে আমরা যদি ট্যানকে তুলে দিই তাহলে আমরা পাবো 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। থিটাগুলোকে এবার বাঁ দিকে নিয়ে আসছি, অর্থাৎ এখানে 4 থিটা ছিল আর 6 থিটাকে এপাশে নিয়ে আসলে প্লাস 6 থিটা পাবো সমান 90 ডিগ্রি। 6 আর 4 যোগ করলে আমরা 10, অর্থাৎ 10 থিটা সমান আমরা 90 ডিগ্রি পাচ্ছি। অতএব থিটা সমান কি হবে, এই 90 ডিগ্রিকে 10 দিয়ে ভাগ করতে হবে, অতএব আমরা 9 ডিগ্রি পেলাম। ঠিক আছে, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগেরটা কি আছে দেখো, 10 দাগে বলা আছে একটি আয়তঘনকের মাত্রাগুলি যথাক্রমে 12 সেমি, 6 সেমি ও 3 সেমি। ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে যে আয়তঘনটা আছে তার 3টি মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে আয়তঘনের আয়তন কি হবে, আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটি তোমরা লিখে করবে কেমন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত বলা আছে 12 বলা আছে, প্রস্থ বলা আছে 6 এবং উচ্চতা বলা আছে 3। তাহলে আয়তন হবে এত ঘন সেমি। তাহলে 3 বারং 36, 36কে 6 দিয়ে গুণ করলে আমরা 216 পাবো। 216 ঘন সেমি হচ্ছে আয়তঘনের আয়তন। এইবার কি বলেছে, ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনক। তাহলে ঘনকের আয়তন বের করতে গেলে ঘনকের বাহুর দৈর্ঘ্য দরকার। তাহলে আমরা সেটা ধরে নিই, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। ঠিক আছে, তবে ঘনকের আয়তন কি হবে, ঘনকের আয়তন হবে বাহু কিউ, অর্থাৎ আমরা a কিউ পাবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো এই যে আয়তন পেলাম এবং আয়তঘনের যে আয়তন, এই দুটি সমান। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে a কিউ সমান 216। অতএব a সমান কি হবে 216 ঘনমূল, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 6 পাবো। তাহলে এখান থেকে আমরা সহজে পেয়ে গেলাম যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। সেটি তোমরা উত্তর লিখে নেবে। এবার 11 দাগেরটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে দেখো, 11 দাগে দেখতে পাচ্ছি একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিই যে গোলকের ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধ হচ্ছে r একক। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা a ধরি তাহলে a সমান আমরা কি পাবো, আমরা পাবো 4πr², আর যেখানে ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ কি করেছে 25% বৃদ্ধি করেছে। তাহলে এখন ব্যাসার্ধ কত হচ্ছে সেটা আমাদের বের করে নিতে হবে। এখন ব্যাসার্ধ সমান কি পাবো, যেহেতু দেখো 25% বৃদ্ধি করেছে তাহলে 100-এর সাথে 25 যোগ করলে আমরা 125 পেলাম। 125/100 ইন্টু আর। তাহলে এটি কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, এটি কাটাকাটি করলে দেখো আমরা পাচ্ছি 5r/4। কেমন, তাহলে এখন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে, এখন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে দেখো 4πr²। আর বলতে কি ব্যাসার্ধ, এখানে কত আছে 5r/4। ঠিক আছে, এর স্কোয়ার। তাহলে দেখো এক্ষেত্রে স্কোয়ার করে দিলে কি হচ্ছে, আমরা পাচ্ছি 5কে স্কোয়ার করলে 25, আর এদিকে 4কে স্কোয়ার করলে 4×4 = 16। ঠিক আছে, ইন্টু এদিকে যেমন আছে তেমন রেখে দিলাম 4π, আর এক্ষেত্রে দেখো r² পাচ্ছি। তাহলে এক্ষেত্রে 4πr² সমান আমরা a ধরেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাতে পারি, আমরা বসাতে পারি 25a/16 এত বর্গ একক। তাহলে দেখো ছিল a একক, এখন বৃদ্ধি পেয়ে কত হলো 25a/16 একক। তাহলে মোট কত বৃদ্ধি পেলো সেটা বের করে নিই। 25a/16 বিয়োগ a। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো লসাগু 16 হবে, আমরা পাবো 25a বিয়োগ 16a। অতএব আমরা পাবো 9a/16। এটি হচ্ছে বৃদ্ধি পেয়েছে। অতএব শতকরা বৃদ্ধি যখন আমরা বের করব
তখন দেখো বৃদ্ধি সমান কত বৃদ্ধি পেয়েছে, 9a/16 বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, এ এককের মধ্যে বৃদ্ধি পেয়েছে, তাহলে বাই এ একক। যেহেতু আমরা শতকরা বের করব, তাহলে এটিকে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে এবং এখানে পার্সেন্ট চিহ্নটা বসিয়ে দিতে হবে। এবার দেখো এ কেটে গেল, আমরা যদি 4 দিয়ে কাটি, 4 4 16, এখানে আমরা 25 পাবো, অর্থাৎ 9 দিয়ে 25কে গুণ করলে আমরা 225 পাচ্ছি, নিচে 4 পাচ্ছি, এত পার্সেন্ট। এবার এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো 22-এর মধ্যে কবার যাবে, 5 বার যাবে, 4 5 20, 25 থাকছে, 4 6 24, 1 থাকছে, দশমিকের জন্য 0 নিলাম, 10 হচ্ছে, 2 বার যাচ্ছে, 4 2 8, তাহলে 2 থাকছে, দশমিকের জন্য 0 25, অর্থাৎ আমরা পেলাম 56.25%। ঠিক আছে, তা এই অঙ্কগুলি কিন্তু তোমরা লিখে করবে, এখানে আমি তোমাদের বোঝানোর জন্য করে দিয়েছি, কিন্তু তোমরা অঙ্ক যখন করবে অবশ্যই লিখে লিখে করবে। এবার 12টা লক্ষ্য করো, 12টায় কী আছে দেখো, 12টায় দেখতে পাচ্ছি যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় স্বাদ সামেশন অফ এফআই এক্সআই সমান 140 হলে সামেশন অফ এফআই এর মান কত আমাদের বের করতে হবে। তা আমরা যৌগিক গড় সমান কি জানি, যৌগিক গড় সমান আমরা জানি সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, এটি হচ্ছে যৌগিক গড়। তা এটি সমান কত বলা আছে, এটি সমান বলে দেওয়া আছে 7। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি বা সামেশন অফ এফআই এক্সআই এর মান কত আছে, 140 বলা আছে, তাহলে 140 বাই সামেশন অফ এফআই সমান 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা সামেশন অফ এফআই সমান আমরা পাবো 140 বাই 7। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দিয়ে এটা আমরা পাবো 140/7। এবার এখানে দেখো 140কে 7 দিয়ে কাটলে 20 পাবো, অর্থাৎ সামেশন অফ এফআই এর মান আমাদের 20 বের হলো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।